আধ্যাত্মিকতা যদি বারাণসীর শিরায় থাকে, তাহলে তার হৃদয়ে রয়েছে এক গভীর প্রেম, শিব ও পার্বতীর প্রেম, যা এক পবিত্র সংযোগ, যা শক্তির ভারসাম্য ও সৃষ্টি ধ্বংসের চিরন্তন বন্ধনকে প্রতিফলিত করে। তাদের সম্পর্ক ভক্তি, বিশ্বাস ও পরিপূরকতার মূর্ত প্রতীক, যেখানে পার্বতীর স্নেহময় স্বভাব শিবের কঠোর তপস্যাকে কোমল করে। প্রেমের শহর বারাণসী এই পবিত্র সংযোগকেই প্রতিফলিত করে। এখানকার ঘাট, মন্দির, মন্ত্রোচ্চারণ তাদের চিরন্তন প্রেমের গল্পে পূর্ণ। এখানকার শান্ত গঙ্গা ও প্রাণবন্ত সংস্কৃতি এই ঐশ্বরিক প্রেমকেই উদযাপন করে। এখানে শিব কেবল একটি মহাজাগতিক শক্তি হিসাবেই নয়, বরং পার্বতীর স্নেহময় সঙ্গী হিসাবেও পূজিত হন। তাই তো এই শহরে মহাদেবের নাম উচ্চারণের আগে আসে মাতা পার্বতীর নাম। শহরের অলিতে গলিতে কান পাতলে একটাই মন্ত্র শোনা যায়, নমঃ পার্বতীপতয়ে হর হর মহাদেব। ভোর 4:45, 5:30টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। বহুদিন পর এরকম 5টার সময় ঘুম থেকে উঠে স্নান করলাম গরম জলে। বাইরে ভীষণ ঠান্ডা, 8 ডিগ্রি মতো টেম্পারেচার দেখাচ্ছে। বাবা বিশ্বনাথের নামে এখন সবাই বেরিয়ে পড়ব। গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে 13th ডিসেম্বর, ফ্রাইডে। আর তোমরা অলরেডি দেখেছো যে কালকে আমরা বেনারসে এসে পৌঁছেছি। কালকে আমাদের ডে 1 ছিল। কালকে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখেছি, আরও অনেক কিছু করেছি, সেগুলো অলরেডি ব্লগে দেখেছো। আজকে বেনারসে আমাদের ডে 2, আর ডে 2টা আমরা প্রথমেই শুরু করছি বাবা বিশ্বনাথের কাছে পুজো দিয়ে। সেজন্য আমরা ভোরবেলা উঠে সবাই রেডি হয়ে গেছি। 7টা থেকে আমাদের পুজো আছে। আর আমরা যেভাবে পুজো দিচ্ছি সেটা হচ্ছে অনলাইনে টিকিট বুক করেছি। আরও অনেকভাবেই দেওয়া যেতে পারে, এখানে এসে পুরোহিতের সাথে কথা বলে নেওয়া যেতে পারে। কাশী বিশ্বনাথ টেম্পলের একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নিলে সবথেকে সুবিধা হয়। এছাড়া ওয়েবসাইটও আছে, সেখান থেকেও টিকিট বুক করা যেতে পারে। সুগম দর্শন রয়েছে, মঙ্গল আরতি রয়েছে, রুদ্রাভিষেক রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, ডোনেশন এটসেট্রা। তো আমরা যেটা করেছি সেটা রুদ্রাভিষেকের জন্য টিকিট বুক করেছি। এক একটা টিকিটের দাম 450 টাকা করে। আর যেটা এক্সট্রা সেটা হচ্ছে দুধ যেটা তুমি বাবাকে উৎসর্গ করবে, সেটা ওই মন্দিরের ভেতরেই কাউন্টার আছে, সেখান থেকে তোমাকে নিতে হবে। সেটার আলাদা প্রাইস পড়বে, সেটা তোমায় পে করতে হবে। তো এই টিকিটটা আমরা অনলাইনে বুক করেছি। সেখান থেকে একটা হার্ড কপি প্রিন্ট আউট নিয়েছি। সেই প্রিন্ট আউটটা নিয়ে আজকে আমাদের হেল্প ডেস্ক যেখানে আছে সেখানে গিয়ে কথা বলতে হবে। ওনারা একজন করে পুরোহিত আমাদেরকে অ্যালট করে দেবেন, তিনি আমাদের পুরো প্রসিডিওরটা সম্পন্ন করাবেন, এরকমই শুনেছি। এরপরে তো দেখা যাক কি হয় না হয়। আর এরকম প্রতিদিনের বিভিন্ন স্লট থাকে, 2 ঘন্টা করে। ভোর 4টে থেকে শুরু হয়, সন্ধ্যে 6টা অবধি 2 ঘন্টা করে স্লট থাকে। আর একটা ইনফরমেশন যেটা দেওয়ার আছে সেটা হচ্ছে এই দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতির ব্যাপারে, যেটা আমরা কালকে দেখলাম। এখানে যতদূর আমরা দেখলাম যে 3 রকম সিস্টেম আছে। এক তো তুমি যেখানে আরতি হচ্ছে তার পেছন থেকে পুরো আরতিটা দেখতে পারো। সেখানে চেয়ার পাতা থাকে, সেখানে কোনো টাকা বা টিকিটের কোনো প্রয়োজন হয় না। যত আগে গিয়ে তুমি জায়গা রাখতে পারবে, তুমি সামনে থেকে দেখতে পারবে, আদারওয়াইজ পেছন থেকে সিঁড়ির ওপর থেকে দেখতে হবে। তো এই ছিল ফার্স্ট নিয়ম। সেকেন্ড নিয়ম হচ্ছে তুমি গঙ্গা থেকে দেখতে পারো, মানে আরতিটা সামনে থেকে দেখতে পারো। গঙ্গার মধ্যে প্রচুর বোট, লঞ্চ এরকম রয়েছে, দোতলা বোট রয়েছে। সেখানে গিয়ে তোমরা বোট থেকে সরাসরি সামনের দিক থেকে আরতিটা দেখতে পারবে। আর একটা সিস্টেম যেটা, সেটা হচ্ছে গঙ্গা সেবা নিধি। তো সেখানকার কর্তৃপক্ষের কাছে গিয়ে যদি টিকিট বুক করো, তাহলে মেবি যতটা শুনেছি 500 বা 550 টাকার পার পার্সনের একটা করে টিকিট সিস্টেম আছে। সেটা যদি তোমরা বুক করো, তাহলে একদম সামনে, মানে চেয়ারের সামনেও কিছু সিটস রিজার্ভ করা আছে, সেখানে বসে আরতি দেখতে পারবে। এবং একটা পুজোরও নিয়ম আছে, তুমি মন্ত্র পড়ে বা যেভাবেই হোক, ওখানে পুরোহিত থাকবেন, তুমি গঙ্গা পুজোরও ব্যবস্থা আছে, সেটা করতে পারবে। তো আমি ফুললি রেডি হয়ে গেছি এখানে। এখনও হাতে অনেক সময় আছে, সবে 6:10 বাজছে। সোয়েটারও পরে নিয়েছি, কারণ বাইরে এখন ভালোই ঠান্ডা হবে। তো ভাবছি যে আস্তে আস্তে মাদের নিয়ে হাঁটতে থাকি, কারণ অনেকটা পথই হাঁটতে হবে। তারপরে সৌরভ আসতে থাকুক। তো জয় বাবা বিশ্বনাথ বলে বেরোনো যাক।
এই হচ্ছে ভোরবেলা বারাণসী শহরের রাস্তাঘাট, একদম ফাঁকা ফাঁকা। আর শীতের সকালে অল্প অল্প করে দোকানপাট খুলছে। আর আমরা টোটো পাবো না ভেবেও একটা টোটো পেয়ে গেছি হোটেলের সামনে থেকেই। আমাদের খুব সুবিধা হয়েছে, একদম মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে। এই হচ্ছে মন্দিরের হেল্প ডেস্কের অফিস। এখান থেকে এনকোয়ারি সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে। আমরা এখানেই টিকিট দেখিয়ে সঙ্গে একজন পুরোহিতকে পেয়ে গেছি। তিনি আমাদের পাশেই একটি দোকানে নিয়ে এলেন। এরকম অনেক দোকান আছে, এখানে লকার সিস্টেম আছে। টাকা পয়সা বাদ দিয়ে বাকি যা ব্যাগপত্র, মোবাইল সমস্ত কিছু এই লকারে সেফলি রাখা যাবে। ওনারা চাবি হ্যান্ডওভার করে দেবেন। আর তাছাড়া পুজোর যে ডালি সেটাও আমরা এখান থেকেই নিয়েছিলাম। ভারতবর্ষের বিভিন্ন স্থানে অবস্থিত 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে কাশী বিশ্বনাথ মন্দির একটি অন্যতম। হিন্দু বিশ্বাস অনুসারে জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলিতে শিব স্বয়ং অগ্নিময় আলোকস্তম্ভরূপে আবির্ভূত হয়েছিলেন। বিশ্বনাথ মন্দিরের প্রধান মন্দিরের মধ্যে 60 সেন্টিমিটার উঁচু এবং 90 সেন্টিমিটার পরিধির শিবলিঙ্গ রূপোর বেদির ওপর স্থাপিত রয়েছে। পুজো দিয়ে কেমন লাগলো? খুব ভালো লাগলো, জোরে বলো একটু। শান্তি আসলো, আমি অনেক ভালো করেছিলাম। ভালো মতো পুজো হয়েছে? হ্যাঁ, পুজো ভালো হয়েছে। মা সুন্দর পুজো হয়েছে। একটু জোরে বলো, শোনা যাবে না। সুন্দর পুজো হয়েছে, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, ব্যবস্থা খুব ভালো। 9:15 টাইম হয়েছে আর অসম্ভব সুন্দর পুজো দিয়ে আমরা সবাই এখানে এখন একটু বসে আছি। সমস্ত ডিটেলস অবশ্যই বলবো, কিন্তু দেখাতে কিছুই পারিনি, কারণ অবশ্যই মন্দিরের ভেতরে ভেতর কেন একদম বাইরে থেকেই মোবাইল এখান থেকে রেখে দিতে, জমা দিয়ে ঢুকতে হচ্ছে। মোবাইল, ব্যাগপত্র যা থাকছে সমস্ত কিছুর জন্য লকার আছে, সেই লকারে সব কিছু সেফলি রেখে দেওয়া যাচ্ছে, কোনো অসুবিধার ব্যাপার নেই। এবার আসি পুজোর কথায়। আমরা তো রুদ্রাভিষেক বুক করেছিলাম। রুদ্রাভিষেকে আমাদের একটা কাপল টিকিট ছিল, আমার আর সৌরভের, আর 2 মায়ের জন্য একটা করে টিকিট ছিল। টোটাল আমাদের 3টে টিকিট ছিল। তার জন্য আমাদের পার টিকিটে 5 লিটার করে দুধ নিতে হয়েছে, টোটাল 15 লিটার। তার জন্য একটা পেমেন্ট করতে হয়েছে। তো সেই দিয়ে সমস্ত উপাচার এখান থেকেই প্রোভাইড করা হয়েছে। যিনি শাস্ত্রী ছিলেন আমাদের সাথে, সেই সব কিছু দিয়ে বাইরে যে শিবলিঙ্গ আছে, প্রচুর শিবলিঙ্গ আছে মেন মন্দিরের বাইরে, সেখানে আমাদের পুজোর যা নিয়ম কানুন সেগুলো হয়েছে। রুদ্রাভিষেক হয়েছে, দুধ অর্পণ করা, সমস্ত কিছু সেখানে মন্ত্র করে আমরা খুব সুন্দরভাবে করেছি। আর তারপরে বাকি যা উপাচার ছিল সেইটুকু নিয়ে আমাদের লাইন কোনোভাবেই দিতে হয়নি। যিনি শাস্ত্রী ছিলেন তিনি খুব সুন্দরভাবে গাইড করেছেন। আমরা ভেতরে যে মেন বাবার জ্যোতির্লিঙ্গ সেই মন্দিরে সেই ফুল, বেলপাতা যা যা ছিল, দুধ বাকি, সেগুলোকে অর্পণ করেছি। পুজোর ডালি আমরা আলাদা করে কিনেছিলাম, 500 টাকা করে ডালি নিয়েছিল। আমরা 2টো ডালি আলাদা করে কিনেছিলাম। সেখানে প্রচুর রকম উপকরণ দেওয়া রয়েছে, ফুল মালা থেকে শুরু করে প্রসাদের প্যাকেট, আরও অনেক কিছু, চন্দন টন্দন সমস্ত কিছু দেওয়া ছিল। আরও একটা জিনিস আমরা করেছি, সেটা হচ্ছে স্পর্শ দর্শন। মানে এই স্পর্শ দর্শনের টাইমিং থাকে ভোরবেলা আর সন্ধেবেলা, কিন্তু আমরা আবার কখন আসতে পারবো না পারবো সেজন্য স্পর্শ দর্শন এখনই একজন পুরোহিতকে এখানে ডেকে আমরা স্পর্শ দর্শন করেছি। সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হয়েছে অবশ্যই। মহারাজ বা যিনি থাকবেন গাইড করার জন্য, তিনি গাইড করে দেবেন। সেখান থেকে গিয়ে একদম গর্ভগৃহের ভেতরে ঢুকে বাবার জ্যোতির্লিঙ্গকে স্পর্শ করা যাবে। খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে স্পর্শ করা যাচ্ছে। শিব পুরাণ অনুসারে একবার ব্রহ্মা ও বিষ্ণু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদে রত হন। তাদের পরীক্ষা করার জন্য শিব ত্রিভুবনকে ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে এক বিশাল অন্তহীন আলোকস্তম্ভরূপে আবির্ভূত হন। বিষ্ণু ও ব্রহ্মা সেই লিঙ্গের উৎস সন্ধান করতে যান, কিন্তু তারা কেউই এই লিঙ্গের উৎস খুঁজে পান না। ব্রহ্মা মিথ্যা বলেন যে তিনি উৎসটি খুঁজে পেয়েছেন, কিন্তু বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নেন। শিব তখন একটি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে মিথ্যা বলার জন্য ব্রহ্মাকে শাপ দেন যে অনুষ্ঠানে তার কোনো স্থান হবে না। অন্যদিকে সত্য বলার জন্য তিনি বিষ্ণুকে আশীর্বাদ করে বলেন যে সৃষ্টির অন্তিম কাল পর্যন্ত
তিনি পূজিত হবেন। জ্যোতির্লিঙ্গ হল সেই অখণ্ড সর্বোচ্চ সত্যের প্রতীক, যার অংশ শিব নিজে। পুজো কমপ্লিট করার পরে আমরা এখান থেকে মোবাইল কালেক্ট করেছি, এখনও ব্যাগ কালেক্ট করিনি, করে এখানে একটু বসে আছি। এখন এই মন্দিরের ভেতর দিয়ে যে মণিকর্ণিকা ঘাটের করিডোরটা আছে সেদিকটায় একবার যাব ভাবছি। তো সেদিকটায় যাওয়ার পরে পাশে অন্নপূর্ণা মন্দির রয়েছে, সেখানেও যাব, কিন্তু মন্দিরের ভেতর দিয়ে তো আর আমাদের এন্ট্রি করতে দেবে না, তাই আমরা বাইরের দিক দিয়ে ঘুরে ঘুরে যাব। আর এর পরের প্ল্যানিং হচ্ছে আজকে একটু সারনাথ যাওয়ার ইচ্ছা আছে। এখান থেকে হয়তো ওই 1-1.5 ঘন্টা মতো রাস্তা, তো তার জন্য একটা অটো বা কিছু বুক করতে হবে। এই গদুলিয়া চকের ওখান থেকেই কালকে অনেক সারনাথের জন্য গাড়ি বলছিল, তো সেখানেই যাব, একবার কথা বলবো। তার আগে আমাদের ব্রেকফাস্ট করতে হবে। এখন অলরেডি 9:45 মতো বেজে গেছে। এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে নেক্সট ডেস্টিনেশনে যাব। এই জায়গাটা হচ্ছে ঘাটে যাওয়ার করিডোর। মন্দির থেকে এই যে গেট নাম্বার 1, এখান দিয়ে সোজা গেলে গঙ্গার ঘাট আর মণিকর্ণিকা ঘাট একসাথে পড়বে। এই করিডোরটা খুব সুন্দর করেছে ইজিলি ঘাটটা অ্যাক্সেস করার জন্য। देवराज्य सेव्यमान पावनात्रि पंकजं व्यालयज्ञ सूत्रमिन्दु शीघरं कृपाकरं नारदादि योगी वृन्द वन्दितं दिगम्बरं काशिकापुरादिनाथ कालभैरवं भजे। भानुकोटि भास्वरं অতীতে বহুবার এই বিশ্বনাথ মন্দির ধ্বংসপ্রাপ্ত এবং পুনর্নির্মিত হয়েছিল। 1194 সালে সুলতান মোহাম্মদ ঘুরি এই মন্দির এবং কাশী শহরকে ধ্বংস করেন। পরবর্তীকালে যা পুনর্নির্মিত হয়েছিল। 1351 সালে ফিরোজ শাহ তুগলকের শাসনকালে এই মন্দিরটি আবার ধ্বংসপ্রাপ্ত হয়। পরে মুঘল আমলে 1585 সালে আকবরের রাজস্ব মন্ত্রী টোডরমল মন্দিরটি পুনর্নির্মাণ করেন। 1669 সালে অরঙ্গজেব পুনরায় মন্দিরটি ধ্বংস করে জ্ঞানবাপী মসজিদ তৈরি করেন। এই মসজিদটি আজও মন্দিরের পাশে অবস্থিত। বর্তমান মন্দিরটি 1780 সালে হোলকার রাজ্যের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করেছিলেন। 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি সোনা দিয়ে সজ্জিত করেন। করিডোর ধরে আমরা সোজা মণিকর্ণিকা ঘাটে চলে এসেছি। এই যে দূর থেকে দেখা যাচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে এখনো সংস্কারের কাজ চলছে বলে খানিকটা জায়গা বন্ধ আছে। আমরা মন্দিরের এই করিডোরটা দিয়ে মণিকর্ণিকা ঘাটের সামনে গেলাম, মানে ঘাটের একদম সামনে নামিনি, অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হবে, তাই জন্য আর পুরোটা নামলাম না। ওপর থেকেই দেখা যাচ্ছে ঘাটে ক্রিয়াকর্ম চলছে। তো এখন আবার ব্যাক করছি, যেই দিক দিয়ে এসেছিলাম সেখান দিয়েই মন্দিরের ভেতরে আবার ঢুকবো। ঢুকে যেখানে আমরা লকার রুমে সব জিনিসপত্র রেখেছিলাম সেগুলো নিয়ে আশা করছি এখান থেকে এখন বেরিয়ে যাব। शशांक शेखर चंद्रमौलि चिदंबरा कोटि कोटि प्रणाम शंभु कोटि नमन दिगंबरा निर्विकारोंकार विनाशी तुम्ही देवाधिदेव जगत सर्जक प्रलय करता शिवं ঘড়িতে সময় 11:15 আর মন্দির থেকে বেরিয়ে বেশ খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি বিশ্বনাথ চাট এই দোকানটাতে। আজকে ইচ্ছে হলো একদম লোকাল কিছু খাবার দিয়ে ব্রেকফাস্ট করব, তাই নিয়ে নিয়েছি গরম গরম জিলিপি আর সাথে পুরি আর চানা, একদম দেশি ঘিয়ে তৈরি আর স্বাদে অতুলনীয়। সৌরভ আর আমার শাশুড়ি মা অলরেডি হোটেলে চলে গেছেন ফ্রেশ হওয়ার জন্য। আমি আর মা এখন হোটেলে ফিরছি। মায়ের হঠাৎ ইচ্ছে হলো রিকশায় চড়ে যাবে, তাই মায়ের ইচ্ছে পূরণ করার জন্য বেনারসের রাস্তায় রিকশাটাও চড়ে নিলাম। বেশ ভালোই লাগছিল। আমরা দুজনে মিলে তারপর রিকশা করে হোটেলে ফিরে এলাম। আমরা ব্রেকফাস্ট করার পর একটু হোটেলে ফিরেছিলাম, একটু রেডি হলাম, একটু ফ্রেশ হলাম। তারপরে এখন হোটেলের সামনে থেকে একটা অটো, তো
অটো বুক করেছি, সেটা করে আমরা যাব সারনাথ। সারনাথ এখান থেকে যেতে কতক্ষণ টাইম লাগবে? আধ ঘন্টা? 1 ঘন্টা 40 মিনিট। ও আচ্ছা, 1 ঘন্টা 40 মিনিট মতো টাইম লাগবে। তো 1 ঘন্টা বা 40 মিনিট। আচ্ছা, ওই তো সেটাই বললাম। তো যাই হোক, তো সারনাথেই আমরা আজকে মেনলি যাচ্ছি। এরপরে যদি টাইম হয় বা যদি ওই রাস্তাতে আর কোনো সাইট সিইং পড়ে সেগুলো যাব। আরেকটা জায়গা যাওয়ার ইচ্ছা আছে, সেটা হচ্ছে BHU মানে বানারস হিন্দু ইউনিভার্সিটি যে আছে, তার ভেতরে ক্যাম্পাসের ভেতরে একটা বিশ্বনাথ মন্দির আছে, ওটাও একবার দেখার ইচ্ছা আছে। দেখা যাক কোনটা কি রাস্তায় পড়ে, সেই অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করে নেব। আচ্ছা, প্রায় 12:15 বাজছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি অটো করে, যাচ্ছি হচ্ছে সারনাথ। আর সারনাথের রাস্তায় আর কোনো স্পট সেরকম পড়বে না, একটা মাত্র মন্দির আছে যেটা সারনাথ থেকে আরও 8 কিলোমিটার দূরে। সেই মন্দিরটার নামটা একটু ভুলে গেলাম, নতুন একটা মন্দির হয়েছে, সেই মন্দিরটা আমরা যাচ্ছি না, সারনাথই যাব। আর বাকি যে স্পটগুলো যেমন BHU যেটা বলছিলাম, সেটা আবার অন্য রুটে, সেই জন্য ওটা এখন হবে না, ওটা ফেরার পর দেখা যাক কী করা যায়। আর বাকি আরও অনেক আছে মন্দির, দুর্গা মন্দির, সংকট মোচন মন্দির, সব একটা ডিফারেন্ট রুটে, তো সেই জন্য ওগুলো আমরা পরে কভার করবো। আপাতত আজকে সারনাথে যাচ্ছি। বারাণসী থেকে প্রায় 10 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত সারনাথ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ তীর্থস্থান। সারনাথ বুদ্ধের জীবনের সঙ্গে সম্পর্কিত 4টি প্রধান তীর্থস্থানের মধ্যে একটি। অন্যগুলি হল লুম্বিনী, বোধগয়া এবং কুশীনগর। বোধগয়া থেকে জ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ এই স্থানেই তার প্রথম উপদেশ অর্থাৎ ধর্মচক্র প্রবর্তন সূত্র প্রদান করেছিলেন। এখানে বৌদ্ধ সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোক সারনাথে আসেন এবং এখানে অনেক স্তূপ, বিহার এবং বিখ্যাত অশোক স্তম্ভ নির্মাণ করেন। মৌর্য এবং গুপ্ত যুগে এটি একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা ও শিল্পকেন্দ্র ছিল। তবে দ্বাদশ শতকে মুসলিম আগ্রাসনের ফলে এটি ধ্বংস হয়। সারনাথে অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ মন্দির হল মূলগন্ধকুটি বিহার। মন্দিরটি আধুনিক স্থাপত্য এবং প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ। अंदर में बुद्ध की जो मूर्ति है ना, स्टोन है, पत्थर, गोल्ड पॉलिश। मंदिर के अंदर में देखेंगे दीवार पे पेंटिंग, बुद्ध की पूरी लाइफ, उनका जन्म से लेकर कर्म तक जापान के लोग पेंटिंग द्वारा बनाए गए हैं। वो जो पीपल का पेड़ देखने हैं, वो तो बौद्ध वृक्ष को, अच्छा, जो बौद्ध गया बिहार में ज्ञान प्राप्त हुआ, वही पेड़ यहाँ कलम करके लाए गए हैं। और तो 3 शाखा है, फर्स्ट बौद्ध गया बिहार, सेकेंड बना श्रीलंका कोलंबो, जगह का नाम अनुराधापुरा। राजा अशोक की बेटी और बेटा संमित्रा और महेन उस डाल को कलम करके बहुत प्रचार के वहाँ लगाया। ये श्रीलंका से 1931 में डल रहा है। और जिस प्रकार से बुद्ध ने प्रथम जो 5 शिष्य को उपदेश दिए हैं, उन्हीं को मध्य बर्मा के लोग बनाए हैं। মন্দিরটি 1931 সালে মহাবোধি সোসাইটি দ্বারা নির্মিত হয়েছিল, যা শ্রীলঙ্কার বৌদ্ধ সংস্কারক অনাগারিকা ধর্মপাল প্রতিষ্ঠা করেন। মন্দিরটির নাম প্রাচীন মূলগন্ধকুটি থেকে নেওয়া হয়েছে, যা বিশ্বাস করা হয় যে বুদ্ধের অবস্থানের স্থান ছিল যখন তিনি সারনাথে ছিলেন। মন্দিরের বাইরে রয়েছে একটি উচ্চ মিনার, আর মন্দিরের ভিতরে দেখা যায় জাপানি চিত্রশিল্পী কোসেটসু নোসু দ্বারা আঁকা বুদ্ধের জীবনের দৃশ্যাবলী। এগুলি এই মন্দিরের একটি অন্যতম মূল আকর্ষণ। এই মন্দিরে বুদ্ধের পবিত্র দেহাবশেষ রাখা আছে,
যা বিশেষ দিনগুলিতে যেমন বুদ্ধ পূর্ণিমাতে জনসাধারণের প্রদর্শনের জন্য আনা হয়। সারনাথ নামটি এসেছে সংস্কৃত শব্দ সারঙ্গনাথ থেকে, যার অর্থ হরিণের অধিপতি। প্রাচীনকালে সারনাথ ছিল একটি হরিণ উদ্যান। বৌদ্ধ কাহিনী অনুসারে একসময় এক বোধিসত্ত্ব, যিনি পূর্বজন্মে একটি হরিণ ছিলেন, এক গর্ভবতী হরিণীকে রক্ষা করার জন্য নিজের প্রাণ বিসর্জন দেন। বোধিসত্ত্বের এই করুণাময় আচরণে মুগ্ধ হয়ে স্থানীয় রাজা সেই স্থানটিকে হরিণের জন্য অভয়ারণ্য ঘোষণা করেন। এই কারণে স্থানটির নাম সারঙ্গনাথ বা সারনাথ। বোধিদ্রুমতলে তব সেদিনের মহাজাগরণ আবার সার্থক হোক, মুক্ত হোক মোহ আবরণ। বিস্মৃতির রাত্রি শেষে এ ভারতে তোমারে স্মরণ, নবপ্রাতে উঠুক কুসুমী। চিত্ত হেথা মৃত প্রায়, অমিতাভ তুমি অমিতায়ু। বোধগয়ায় যে অশ্বত্থ গাছটির নিচে বুদ্ধদেব বোধিলাভ করেছিলেন, সারনাথে অবস্থিত গাছটি তারই প্রতীকী উত্তরসূরি। বোধিলাভের পর গৌতম বুদ্ধ বোধগয়া থেকে সারনাথে আসেন এবং ঈশিপতনে তার প্রথম উপদেশ 5 জন শিষ্যের কাছে প্রদান করেন। এই ঘটনাটি বৌদ্ধ সংঘের সূচনা হিসাবে চিহ্নিত হয়। মনে করা হয় সম্রাট অশোকের শাসনকালে মূল বোধি গাছের একটি চারা সারনাথে এনে রোপণ করা হয়। এই গাছটি বোধগয়া এবং সারনাথের মধ্যে আধ্যাত্মিক সংযোগের স্মারক হিসেবে কাজ করে। এখন 1টা বাজছে, আমাদের মোটামুটি আধ ঘন্টার ওপরে 45 মিনিট মতো টাইম লাগলো সারনাথে পৌঁছাতে। আর সারনাথে আমরা এসে একজন লোকাল গাইড নিয়ে নিয়েছি, এখানকারই মানে সোসাইটির অন্তর্গত। তো তিনি আমাদের সব দেখিয়ে দিচ্ছেন। আমরা মেন যে বুদ্ধ মন্দিরটা সেটা দেখে এলাম। এখন এই বোধি বৃক্ষের কাছে এই জায়গাটাতে এসেছি। এত পিসফুল, এত সুন্দর, ঠান্ডা, শান্ত। ভিড় আছে কিন্তু এত পরিবেশটা না এত শান্তিময় যে ভীষণ ভালো লাগছে। বোধি বৃক্ষের সামনে দাঁড়িয়ে আছি, এই যে আমার পেছনে। আর ভীষণ সুন্দর একটা জায়গা, বেশ ভালো লাগছে। এখনও আরও কিছু মন্দির এখানে আশেপাশে রয়েছে, সেগুলোও দেখা বাকি আছে। ঘন্টাটা একজন জার্মান বুদ্ধিস্ট তিনি দান করেছিলেন, যার 2000 কিলো, তাহলে কতটা হয়? 20 কুইন্টাল ওজন আছে। 20 কুইন্টাল। আর এই ঘন্টাটা যখন দেওয়া হয় সকালে একবার, সন্ধ্যাবেলা একবার, বাজে 4 কিলোমিটার দূর থেকে শোনা যায়। একবার ঘন্টাটা দিলে 4 কিলোমিটার দূর থেকে শোনা যায়। तो जगह का नाम सारनाथ। सार मीन्स उपदेश और नाथ मीन्स गॉड। पहले बौद्ध धर्म में मंदिर नहीं बनता था, मंदिर ना, केवल स्तूप, कोई छोटा कोई बड़ो शिवा आकार। तो 1941 से अपने देश के लोग मंदिर बनाना चालू किए हैं। देने के बाद गए हैं गोरखपुर, जगह का नाम है कुशीनगर, यूपी में। वहाँ पे बुद्ध का ध्यान हुआ है, महानिर्माण होने के बाद राजा अशोका चक्रवर्ती, कलिंग युद्ध हुआ था। उसके बाद उन्होंने बौद्ध धर्म अपना लिए हैं। वहीं से बौद्ध धर्म अपनाने के बाद ये स्तूपा को राजा अशोक ने बनवाया। ये 2300 वर्ष पुराना, 2300 ओल्ड है। इसके में कोई दरवाज़ा नहीं, कोई गेट नहीं, कोई फाका नहीं, पूरा सॉलिड। क्या पूरा सॉलिड है। केवल बौद्धिस्ट लोग मोमबत्ती जलाते हैं और जाप माला लेकर कुछ लोग बैठ कर पूजा करते हैं, कुछ लोग पैकर्मा। उन्हीं का नेम मूलगंध कुटी विहार, जिसके नाम से जगह का नाम मूलगंध कुटी विहार। आपका मेन मंदिर 103 हाइट है, 93 उनकी चौड़ाई है।
মন্দির চত্বরের বাইরে এরকম গিফট আইটেম এবং ঘর সাজানোর জিনিসপত্রের প্রচুর দোকান রয়েছে, আর প্রতিটা জিনিসই ভীষণ সুন্দর। তাই আমরা নিজেদের জন্যেও এবং বাড়ির লোকেদের জন্যেও কিছু কেনাকাটা করতে এলাম। ঘুরতে ঘুরতে তো বেশ বেলাও হয়ে গেছে, আর লাঞ্চ তো আজকে আমাদের সেভাবে কিছু করাই হয়নি, তাই সবাই মিলে এখান থেকে একটু পাপড়ি চাট, ফুচকা এইসবই খেয়ে নিচ্ছি। और इसमें देखेंगे आपको सारनाथ लिखा हुआ मिलेगा सारिस के ऊपर। और जापानीज पेगोडा आपने देखा, पेगोडा का आर्ट पूरा हाथ से बना, टोटल हैंड वर्क होता है। ধামেক স্তূপ সারনাথে অবস্থিত একটি প্রাচীন স্থাপত্য, যা বৌদ্ধ ধর্মের গভীর আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক। ধামেক স্তূপ প্রথমে খ্রিস্টপূর্ব 249 সালে সম্রাট অশোক নির্মাণ করেছিলেন, যখন তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য চেষ্টা চালান। মূল স্তূপটি একটি ছোট ইটের নির্মাণ ছিল। পরবর্তী শতাব্দীতে এটি পুনর্নির্মাণ ও সম্প্রসারিত হয়। বর্তমান গঠনটি মূলত গুপ্ত যুগের। এই স্তূপটি সেই স্থানকে স্মরণ করে যেখানে বুদ্ধ তার 5 শিষ্যকে চতুরার্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গ শিক্ষা দিয়েছিলেন। স্তূপটি একটি বৃত্তাকার নকশা। এর উচ্চতা প্রায় 43.6 মিটার বা 143 ফুট এবং ব্যাস 28 মিটার বা 92 ফুট। নিম্ন অংশটি খোদাই করা পাথর দিয়ে তৈরি এবং উপরের অংশটি ইট দিয়ে নির্মিত। স্তূপে গুপ্তযুগের শিল্পশৈলীর আদলে জ্যামিতিক নকশা এবং ব্রাহ্মী লিপিতে লেখা শিলালিপি দেখতে পাওয়া যায়। ধামেক স্তূপটি একটি শক্ত গঠন। এর মধ্যে কোনো কক্ষ বা ঘর নেই, এতে প্রবেশও করা যায় না। বৌদ্ধরা এখানে ধ্যান ও প্রার্থনা করেন এবং স্তূপটিকে প্রদক্ষিণ করেন। ধামেক স্তূপ ছাড়াও এখানে রয়েছে একটি মিউজিয়াম, যেখানে প্রাচীন বস্তু এবং নিদর্শন সংরক্ষিত রয়েছে। তার মধ্যে আছে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, কিন্তু আমরা সেই মিউজিয়ামটা দেখতে পেলাম না, কারণ আজ সেটা বন্ধ রয়েছে। এই পিলারগুলি সম্রাট অশোকের তৈরি বেলে পাথরের পিলার। দিগম্বর জৈন মন্দির। মন্দিরটি 11তম জৈন তীর্থঙ্কর শ্রেয়াংশনাথকে উৎসর্গ করা হয়েছে, যিনি সারনাথের কাছাকাছি সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি জৈন স্থাপত্যের সরলতা ও শৈল্পিকতা প্রদর্শন করে। মন্দিরে জৈন দর্শনের প্রতিফলন ঘটানো সূক্ষ্ম খোদাই ও কারুকাজ রয়েছে। মন্দিরের গর্ভগৃহে ধ্যানমগ্ন অবস্থায় শ্রেয়াংশনাথের একটি শান্ত মূর্তি স্থাপিত রয়েছে।
মন্দিরের পাশে একটি জৈন জাদুঘর রয়েছে, যেখানে জৈন ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত প্রাচীন গ্রন্থ, নিদর্শন ও শিল্পকর্ম প্রদর্শিত হয়। সারনাথ থেকে বেরিয়ে আমরা একটা খুব ইন্টারেস্টিং জায়গায় চলে এসেছি। বেনারসি শাড়ি তো আমাদের সকলেরই খুব পছন্দ, আর বেনারসে এসে বেনারসি শাড়ি তো অবশ্যই দেখব, কিন্তু তার সাথেও যেটা দেখা সেটা হচ্ছে শাড়ি তৈরির কারখানা। এখানে বিভিন্ন রঙের অসম্ভব সুন্দর সুন্দর রঙগুলো সুতো রয়েছে, সেই সুতো থেকে একদম চোখের সামনে বেনারসি শাড়ি বোনা হচ্ছে। ভীষণ সুন্দর প্রসেসটা আমি পুরোটা দেখাতে পারলাম না, কিন্তু কিছুটা দাঁড়িয়ে দেখছিলাম। এখানে সমস্ত র মেটেরিয়ালসগুলো রয়েছে। এটা একটা কারখানা এবং এখানে শাড়ির দোকানও রয়েছে পাশে। এই যে আমরা এখন চলে এসেছি শাড়ির দোকানটাতে। এখানে বেনারসি ছাড়াও বিভিন্ন ধরনের শাড়ি তো রয়েছে, তার সাথে বেনারসি শাড়িরও বিপুল সম্ভার রয়েছে। বেনারসি কাপড় দিয়ে শাড়ি ছাড়াও ওড়না এবং আরও অনেক ড্রেস মেটেরিয়ালও এখানে পাওয়া যাচ্ছে। বিকেল এখন 5টা, আর আজকের মতো আমাদের যে স্পটগুলো ভিজিট করার ছিল সব কমপ্লিট করে আমরা হোটেলে ঢুকবো, কিন্তু তার আগে একটু রেস্টুরেন্টে এলাম, কারণ যেহেতু আমাদের আজকে লাঞ্চ সেভাবে কিছু করা হয়নি, তাই এখন তো আর লাঞ্চ বলা যায় না। ওই যাই হোক, আমরা হোটেলের কাছাকাছি একটা রেস্টুরেন্টে এসেছি, এটার নাম হচ্ছে সিলভার স্পুন। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা না ভীষণ সুন্দর, আর খাবারও আমাদের অলরেডি অর্ডার করা হয়ে গেছে। বাটার নান, পনির, এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে কাশ্মীরি আলুর দম, মাশরুমের একটা আইটেম, আর এটা হচ্ছে ভেজ পোলাও। 2 hours later. এখন 7টা বাজে। আমরা তো ঘুরে ফিরে অনেকক্ষণ আগে হোটেলে চলে এসেছি, একটু রেস্ট নিয়েছি, একটু রিল্যাক্স করে বেরোচ্ছি, কারণ সন্ধেবেলা বেশি কোথাও আর যাওয়ার নেই, সবগুলোই একটু দূরে দূরে, সেগুলো আমরা কালকে যাব। ভারত মাতা মন্দির যাব ভেবেছিলাম, কিন্তু সেটাও বোধহয় 5:30টায় বন্ধ হয়ে যায়, তাই জন্য সেখানেও আর যাচ্ছি না। আপাতত আজকে সন্ধেবেলা আমরা যাব অন্নপূর্ণা মন্দিরে, সেটা ওই বিশ্বনাথ মন্দিরের পাশেই, সেখানে যাব, সেটাই আপাতত যাব। আর ওই মায়েদের আমাদের কিছু শপিং থাকলে এই রোডের এখান থেকে শপিং করবো, ডিনার করে একবারে রুমে ফিরে আসবো। আজকের মতো এটাই প্ল্যানিং রয়েছে। ব্যাস, তো আমরা বেরিয়ে গেছি, মাদেরকে একটা রিক্সায় তুলে দিয়েছি, এই সামনে গদুলিয়া চক অব্দি যাবে, এতটা হাঁটতে পারবে না, তাই জন্য। আর আমি আর সৌরভ এখন হেঁটে যাচ্ছি, তো দেখি অন্নপূর্ণা মন্দিরে যাই। বেনারসের বিখ্যাত একটা দোকান কাশি চাট ভান্ডার, প্রচুর নাম শুনেছি, অনেক ভিডিওস দেখেছি, আর এই সামনের ভিড়টা দেখেই বুঝতে পারছো যে ঠিক কতটা ফেমাস। মানে এই ভিড়ের জন্য এই রাস্তায় গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এখান থেকে খাওয়ার ইচ্ছা থাকলেও আর সাহসে কুলোয়নি। এসে থেকে বলছিলাম যে বেনারসের গলির মধ্যে দিয়ে কখন যাব, কারণ গলিগুলোই তো বেনারসের প্রাণ। বেনারস মানেই সমস্ত অলিগলি, পুরোনো দিনকার সেই আবহাওয়াটা এখন আর নেই। মানে পুরোনো দিন বলতে আমি সত্যজিৎ রায়ের সিনেমাগুলোর কথা বলছি, যেগুলো দেখে বড় হয়ে ওঠা, সেগুলোতে যেভাবে বেনারসের গলি দেখেছিলাম, অবশ্যই সেগুলো এখন থাকবে না, অনেক পরিবর্তন এসেছে। তবু এই গলিগুলো দিয়ে যাওয়ার একটা মজাই আছে। আরেকটা জিনিস, সেটা অনেক দিন ধরে ভাবছি শেয়ার করব, যে রাস্তাগুলো দেখো, এখানকার প্রতিটা অলি গলি বা রাস্তাই না এরকম পাথরের, ছোট ছোট পাথরের ব্লক দিয়ে সমস্ত রাস্তা তৈরি। মানে এইটার বিশেষত্বটা দেখলাম গোটা শহরেই রয়েছে। কোথাও পিচের রাস্তা বা সেরকম রাস্তা মেন রোড ছাড়া সেরকম কোথাও নেই। ঘাটের দিক বলো বা মন্দিরের দিকে, সমস্ত জায়গাতেই কিন্তু এরকম পাথরের তৈরি রাস্তা।
আমাদের অন্নপূর্ণা মন্দিরে তো সন্ধ্যেবেলায় পুজো দেওয়া হয়ে গেছে, দর্শন হয়ে গেছে খুব সুন্দর করে। লাইন সেরকম ছিল না, ভেতরে আরতিও হচ্ছিল, কিন্তু মন্দিরের ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউড না, সব লকারে রেখে যেতে হয়, তাই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা এই ঘাটে যাওয়ার যে রাস্তাটা আছে ওখানে অনেক কিছু কেনাকাটা করলাম, শপিং করলাম, সবার জন্য গিফট কেনা হলো, মায়েরা এই করেই আজকে সারা সন্ধ্যেটা কেটে গেল। ইভেন অনেকটা রাত হয়ে গেছে, অলরেডি 9:40 বেজে 10:30 হয়ে গেছে, আর দোকানপাটও সব বন্ধ হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা তাড়াতাড়ি ডিনার করতে চলে এলাম, কারণ ডিনার করে হোটেলে ফিরে যাবো। এখানে ট্রাফিকের যা অবস্থা, মানে নেক্সট লেভেলের ট্রাফিক, কি আর বলবো। বেনারসে সব ভালো লাগছে, মন্দির, পুজো দেওয়া, কিন্তু এই ট্রাফিক আর রাস্তাঘাটের যা অবস্থা, মানে কোনো ট্রাফিক রুলসই নেই, কোনো সিগন্যাল নেই, কোনো ট্রাফিক পুলিশ নেই, কিচ্ছু নেই। যে যার মতো যেখান থেকে পারছে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে। মানে গধুলিয়া চকের মোড়টাতে তো বিশাল খারাপ অবস্থা, মানে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এরকম অবস্থা। আর মাদের নিয়ে আসতে এত প্রবলেম হচ্ছিল, তো ওখান থেকে হোটেলে আসতে মোটামুটি যতটা টাইম লাগে তার থেকে অনেক বেশি লেগে যাচ্ছে এই ট্রাফিকের জন্য। হোটেলটা আমাদের একটু ভেতরের দিকে বলে অনেকটা সেফ আছি, নাহলে খুব প্রবলেম হয়ে যেত। তাই জন্য ঘাটের সামনে আর গদুলিয়া চকে হোটেল নিলে কিন্তু এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে প্রচণ্ড যানজট হবে, আর হোটেল থেকে বেরোনোটা খুব ডিফিকাল্ট হয়ে যেতে পারে। 10:30 বাজছে, আমরা একটু আগে হোটেলে ফিরে এসেছি। আজকে দিনটা বেশ হেক্টিক গেল, অনেকগুলো জায়গা ভিজিট করা হলো। কালকেও রয়েছে অনেকগুলো প্ল্যান, কালকে কাল ভৈরব মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, পুজো দেওয়ার ইচ্ছা আছে, আরও অনেক প্ল্যান রয়েছে। তো আজকের দিনটা ডে 2, এই ছিল আমাদের বেনারসে ডে 2। কালকের দিনটাই আমরা এখানে আছি, পরশুদিন আমরা এখান থেকে বেরিয়ে যাব। কোথায় যাব, কিভাবে যাব, সব আস্তে আস্তে শেয়ার করব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। গুড নাইট। নমস্তেস্মৈ ভগবতে